হাই, গুড আফটারনুন এভরিবডি। আশা করি সবাই ভালো আছো। সমস্ত ডিপার্টমেন্ট আমাদের কলেজে অনলাইন লাইভ ক্লাস করছে। তো এটা আমার তরফ থেকে আমি বারণ করে রেখেছিলাম, কারণ নানান নানান জনের অসুবিধা হচ্ছে আমি জানতে পেরেছিলাম। তো সমস্ত ম্যাডামরা রেডি ছিলেন। আপাতত বন্ধ রাখা হয়েছে। আমরা এই প্রসেসটাই ফলো করছি যে নোটস দেওয়া হবে তোমাদের এবং সব কোয়েশ্চেন্স দেওয়া হবে গ্রুপে। তো তো গত সপ্তাহ থেকে ভাবলাম যে এই মাধ্যমটা করা যেতে পারে, যেহেতু এখন ক্লাস হচ্ছে না, তাই আজ তার শুরুটাই আমিই করছি। এখন থেকে আমরা তোমাদের ভিডিও বানাবো এবং আমাদের যে কলেজের যে ওয়েবসাইট আছে সেখানে ইউটিউব লিঙ্ক আছে, সেই লিঙ্কে এই ভিডিও তোমাদের আপলোড করা হবে। আমরা বিশেষ করে আমি এবং যদি অন্য ম্যাডামরা করতে চান তো করবেন। তো তোমাদের বিভিন্ন যে টপিক যেগুলো একটু বুঝতে অসুবিধা হতে পারে আমার মনে হয়, সেগুলো আমরা আপলোড করব। তা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে প্রাচীন ভারতের যে সিলেবাস অর্থাৎ CC3 অনার্স, সেই CC3 অনার্সের সিলেবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ সিলেবাস। কারণ আর এই সেমিস্টারই তোমাদের লাস্ট, আর প্রাচীন ভারতের ইতিহাস তোমরা আর পড়বে না, কারণ আগামী দিনে তোমাদের যে সিলেবাসটা করা রয়েছে তাতে করে আর নেই। এবং আবার যারা MA পড়বে তাদের জন্য হয়তো আবার সুযোগ আসতে পারে। তো আমরা লাস্ট যে ক্লাস করেছিলাম তোমাদের আমার মনে আছে, সাতবাহন রাজা সাতকর্ণীর কৃতিত্ব আমরা পড়েছিলাম। তো তোমাদের অলরেডি আমি ছোট একটা সাজেশন দিয়েছি ফাইনাল পরীক্ষার জন্য। সেখানে আমরা আজকে যেটা ক্লাসটা করব সেটা হচ্ছে কুষাণ সম্রাট কনিষ্কের সময়কালে ভারतवर्षের सांस्कृतिक उन्नयन। ये तो तुम लोग समझ चुके होंगे कि ये एक लाइव वीडियो नहीं है, ये हम वीडियो बना रहे हैं क्लास टॉपिक के ऊपर। इस वीडियो को हम कॉलेज के वेबसाइट में अपलोड करेंगे। जो लोग इंग्लिश वर्जन है, अभी शायद जब वीडियो देखेंगे तुम लोग को याद शायद आएगा कि हम लोगों को तो सर आप हिंदी नहीं बोलते हैं, इंग्लिश नहीं बोल रहे हैं, बांग्ला बोल रहे हैं, हम लोग समझ में नहीं आ रहा है। तो तुम लोगों के लिए मैं बोलता रहता हूँ ऐसे ही क्लास में, तो ये भी बोल रहा हूँ कि हम लोग जो सजेशन दिए हुए हैं उसमें क्वेश्चन बना हुआ है कल्चरल डेवलपमेंट ड्यूरिंग द टाइम ऑफ कनिष्क फर्स्ट। तो उस क्वेश्चन के ऊपर हम लोग आज डिस्कस करेंगे। उससे पहले बोलते हैं कि हु आर द कुषाणस, কুষাণ কারা ছিলেন, স্পষ্ট কথায়। আচ্ছা, তার আগে বলে দিই তোমরা একটু খাতা পেন নিয়ে বসো, যাতে তোমাদের কিছু নোটস নিয়ে নিও, এটা দেখার সময় তোমাদের সুবিধা। আগে 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 বলি যে কুষাণ কারা ছিলেন। কুষাণ আমাদের দেশের না, কুষাণরা ছিলেন চীন দেশের ইউচি জাতিগোষ্ঠী বলে একটি গোষ্ঠীর শাখা। এরা চীন দেশ থেকে যখন সরে আসছিল, একটা ব্রাঞ্চ তারা তিব্বতের দিকে চলে যায় এবং আর একটা ব্রাঞ্চ আমাদের যে আফগানিস্তানের বর্ডার হয়ে পাকিস্তান কাশ্মীরের যে এরিয়া ওখানে চলে আসেন। পেশোয়ারকে সেন্টার করেন তারা এবং সেখানে তারা রাজত্ব শুরু করেন। এবং যে ভদ্রলোক লিড করছিলেন এই পুরো ব্রাঞ্চটাকে, তার নাম কুজল কদফিসেস। অর্থাৎ তাহলে কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার নাম আমরা পেয়ে গেলাম কুজল কদফিসেস। তার সময়কালটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে একটু বিতর্ক রয়েছে। ডিসি সরকার আমাদের বিখ্যাত প্রাচীন ভারতের ঐতিহাসিক, তো তার যে বক্তব্য সেটা 15 খ্রিস্টাব্দ মোটামুটি ধরে নেওয়া যায়। তাহলে কুজল কদফিসেস বসছেন 15 খ্রিস্টাব্দে। তারপরে কুজল কদফিসেসের পরে তার ছেলে ভীম কদফিসেস বসেছেন এবং তিনি 15 থেকে 50 বলা হচ্ছে যে ভীম কদফিসেস, কুজল কদফিসেস, তারপরে 50-এর পর থেকে 78 মিনিমাম ধরা হয় ভীম কদফিসেস। কুষাণ সাম্রাজ্যের ইতিহাসের সব থেকে বড় সম্রাট এবং ভারতবর্ষের অশোকের পর যদি কোনো বড় সম্রাট যার নাম বিদেশে মাটিতে ছড়িয়েছে, তিনি कुषाण सम्राट कनिष्क। तो कुषाण सम्राट कनिष्क के बारे में यही बोला जाता कि ये इनका जो कैपिटल था, ये हम लोग को पता चल गया, पेशोवर। तो ये इनके बारे में जो बोला जाता है कि जो पॉलिटिकल जो ब्रेन हुआ करता था इनका ज़बरदस्त था। मतलब इनका जो साम्राज्य का जो विस्तार हुआ था वो सेंट्रल एशिया, चाइना के बॉर्डर, इधर बर्मा
ये बर्मा में इन्फ्लुएंस था, बर्मा नहीं, मतलब इनका इनका आनागुना, मतलब इनका साथ जो रिश्ता। भारत में ये अशोक के बाद ऐसा रूलर आया जिसके साथ पूरे दुनिया भर के लोगों के साथ इनका रिश्ता बना, भारत का संपर्क बना, और भारत का प्रेस्टीज जो है वो पूरे विश्व में फैला। तो आज हम लोग जो डिस्कस करेंगे कल्चर के ऊपर, तो 78 খ্রিস্টাব্দে সিংহাসনে বসছেন কনিষ্ক। কনিষ্কের সময়কালে আমার মতে দুই দিক দিয়ে কালচারের বা সংস্কৃতির যে বিকাশ ঘটেছিল দুই দিক দিয়ে আমরা মনে করতে পারি। এক, কনিষ্কের সময়কালেতেই ভারতবর্ষে বিস্তার লাভ করেছিল সেই বিখ্যাত শিল্পকলা যার নাম গান্ধার শিল্পকলা। আমরা গান্ধার শিল্পকলা নিয়ে আলাদা ক্লাস করব, কিন্তু তার আগে তোমাদের অন্য একটা বিষয় যেটা বলি সেটা হচ্ছে যে তাহলে দুটো পার্টের কথা আমরা বলছি, दो हिस्से में बांटेंगे कल्चरल डेवलपमेंट कनिष्क के बारे में। तो एक ये है कि हम लोग ये जानते हैं पूरे भारत में 4 बार रिलीजियस कन्फारेंस अर्थात बौद्ध धर्मेर जे मध्य जे विवाद, অর্থাৎ গৌতম বুদ্ধ মারা যাওয়ার পর তোমাদের অলরেডি ক্লাস হয়েছে, ক্লাসেতে তোমাদের বলা হয়েছে, অলরেডি তোমরা জানো যে গৌতম বুদ্ধ মারা যাওয়ার পর বৌদ্ধ ধর্ম দুটি ভাগে ভাগ হয়ে যায়, হিন্দুজান এবং মহাযান বৌদ্ধ ধর্ম। এবং ধর্মের যে চিন্তাধারা, বিশেষ করে আমরা জানি এই যে সমস্যাটা কিভাবে বুদ্ধকে পরবর্তী জেনারেশন পরবর্তীকালে কিভাবে বৃদ্ধি ঘটানো যেতে পারে, তো তার যে উদ্যোগ সমস্যাকে মেটানোর জন্য 4 বার ভারতবর্ষে সম্মেলন বসেছিল। প্রথম সম্মেলন আমরা জানি অজাতশত্রুর সময়কালে রাজগীরে, দ্বিতীয় সম্মেলন জানি আমরা কালাশোকের সময়কালে বৈশালীতে, তৃতীয় সম্মেলন জানি পাটলিপুত্রের সময়কালে সম্রাট অশোকের সময়কালেতে, এবং চতুর্থ সম্মেলনটি বসেছিল কুষাণ সম্রাট কনিষ্কের সময়কালে। আচ্ছা, এই সম্মেলনটা কথাবার্তা শুরু করার আগে আমি তোমাদের বলে দিই যে কুষাণ সম্রাট কনিষ্ক ব্যক্তিগতভাবে প্রথম জীবনে ব্রাহ্মণ ধর্মের অনুরাগী হয়ে পড়েছিলেন, অর্থাৎ মানে হিন্দু ধর্মের প্রবণতা তার মধ্যে দেখা গিয়েছিল, এবং তিনি একজন বিখ্যাত যে বৌদ্ধ পণ্ডিত সেই সময়কালের বসুমিত্র তার সঙ্গে সাক্ষাৎ যখন হয় কাশ্মীরেতে, এবং তার সঙ্গে কথোপকথন করার পর বৌদ্ধ ধর্মের মধ্যে যে গুণাগুণ সম্পর্কে তিনি অবহিত হন, এবং তারপরে তিনি ধীরে ধীরে বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হন, এবং ওই ধর্ম ছেড়ে তিনি বৌদ্ধ ধর্মের প্রতি পুরোপুরিভাবে সমর্পিত হয়ে পড়ে। এবং তারই পরিপ্রেক্ষী হিসেবে তিনি সিদ্ধান্ত নেন যে বৌদ্ধ ধর্মকে তিনি বিস্তার ঘটাবেন, এবং বৌদ্ধ ধর্মের বর্তমান যে সমস্যা সেটাকে তিনি মেটানোর চেষ্টা করবেন, এবং সেই উদ্দেশ্য নিয়ে তিনি চতুর্থবাদ বৌদ্ধ সম্মেলনের আয়োজন করেছিলেন, এবং এই সম্মেলনটির অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন বসুমিত্র। এই সম্মেলনে যে ফলাফল, সেই ফলাফলটা হচ্ছে মূলত দুটো দিক। এক, হীনযান বৌদ্ধ ধর্মের এবং মহাযান বৌদ্ধ ধর্মের মধ্যে যে বিবাদ, সে বিবাদের স্থায়ী মীমাংসা করা হয়েছিল, এবং 2 নম্বর সেটা হচ্ছে যে কোন ভাষায়, আমরা জানি বৌদ্ধ ধর্মের যে টেক্সট ত্রিপিটক, 3টে টেক্সট সূত্রপিটক, বিনয় পিটক এবং অভিধম্ম পিটক, এই গ্রন্থগুলো কোন ভাষায় লেখা হবে এবং কিভাবে তার বৌদ্ধ ধর্মে বিস্তার ঘটানো হবে, তো সেইভাবে একটা পুরো इंस्ट्रक्शन यही सम्मेलनेती देवा हয়েছিল। तो ये इस सम्मेलन में 2 हिस्सों में हम इसका जो इफेक्ट हम बोलेंगे। एक तो ये है कि इसका जो समाधान, मतलब वो जो सॉल्यूशंस निकाला गया था हीनयान महायान के जो बीच में जो मतलब वो जो सिस्टम चल रहा था, मतलब वो जो कैसे होगा, क्या होगा, नहीं होगा, कैसे पूजा करेंगे, बुद्ध के बाद कैसा सिस्टम बनाया जाएगा, तो ऐसे ऐसे बहुत तरह के क्वेश्चन आ रहा था। तो कनिष्क ने ऐसे सोचा और इसका समाधान निकाला। और एक है कि अशोक के टाइम में बुद्धिस्ट जो थॉट है वो हीनयान थॉट, तुम लोग को याद में रहना चाहिए। अशोक ने जो हम तुम्हारे क्लास में एक बार क्लास भी ले चुके, हीनयान মহাযানের যে বেসিক ডিফারেন্সটা তোমাদের আরেকবার বলে দিই। তো সেটা হচ্ছে যে হীনযানরা মূর্তি বানিয়ে পুজো করেন না, এরা মূলত স্তূপ, বিভিন্ন ধরনের রেলিক্স, বোধিবৃক্ষ, তো এইগুলোর ওপরই এনারা জোর দেন।
আর মহাযানরা মূর্তি পুজোতে, অর্থাৎ মূর্তি বানিয়ে গৌতম বুদ্ধের এবং বোধিসত্ত্বের যে মূর্তি এবং বুদ্ধ মূর্তি, এই দুটো জিনিসের উপরে তারা বেশি জোর দেন। তো এই সম্মেলনেতে যে জিনিসটা উঠে এসেছিল সেটা হচ্ছে যে মহাযান বৌদ্ধ ধর্মকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছিল এবং তিনি মহাযান বৌদ্ধ ধর্মের বিস্তারেতে বেশি মন দিয়েছিলেন কনিষ্ক। তার জন্য তিনি শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশে, চীন, বার্মা, জাপান, এই সমস্ত দেশগুলোতে তিনি দূত পাঠিয়েছিলেন এবং সেন্ট্রাল এশিয়া পর্যন্ত। এবং মহাযান বৌদ্ধ ধর্মকে গোটা তার যে এরিয়া ভারতবর্ষে সমস্ত জায়গায় বিস্তার ঘটানোর চেষ্টা হয়েছিল। এবং আরেকটা ইম্পর্টেंट জিনিস, वन ऑफ द मोस्ट इम्पॉर्टेंट थिंग्स कि ये अशोक के टाइम में जो हुआ था, अशोक टाइम में जो जो ओ, मतलब जो टेक्स्ट लिखा जा रहा था, टेक्स्ट तो नहीं था लेकिन वो जो मतलब वो जो लिखा लिखा जाता था कौन सी लैंग्वेज में, तो वो था पाली, पाली। लेकिन इस बार जो हुआ, कनिष्क ने जो जिस लैंग्वेज के ऊपर जोड़ दिया वो है संस्कृत। তাহলে আমরা একটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস আমরা জানলাম যে চতুর্থ বৌদ্ধ সম্মেলনের পর থেকেই বৌদ্ধ ধর্মের বিস্তার আর পালি ল্যাঙ্গুয়েজের মধ্যে রইল না, পালি ভাষার মধ্যে রইল না, সংস্কৃত ভাষার উপরে জোর দেওয়া হতে লাগলো। এবং এবং যার জন্য আমরা যে বিখ্যাত টেক্সট বসুমিত্রের দেখি, বসুমিত্রের না, মানে সেই সময়ে কুষাণ সম্রাট কনিষ্কের সময়কালে সব থেকে বড় যে টেক্সট অশ্বঘোষ, তো এই অশ্বঘোষের বুদ্ধচরিত সংস্কৃত ভাষায় লেখা। তো কনিষ্ক তাহলে ভারতবর্ষে যেটা করেছিলেন সেটা হচ্ছে ধর্মের দিক দিয়ে ভারতবর্ষে বৌদ্ধ ধর্মকে স্থায়ী উদ্যান করেছিলেন এবং তার একটা বিস্তার তিনি ঘটিয়েছিলেন গোটা ভারতবর্ষে বেশিরভাগ জায়গায়। আরেকটা যেটা ভারতবর্ষের সব থেকে বড় ডেভেলপমেন্ট হয়েছিল সেটা হচ্ছে শিল্পকলা। এবং শিল্পকলা আমি তোমাদের বলে দিই, 4টে স্কুল এই সময় ভারতবর্ষে গড়ে উঠেছিল কুষাণ সম্রাট কনিষ্কের সময়কালে। এই 4টে স্কুল হচ্ছে একটা স্কুল গান্ধার আমরা জানি, একটা স্কুল মথুরা জানি, একটা স্কুল सारनाथ और एक হচ্ছে अमरावती। তাহলে 4 ধরনের স্কুল। ये 4 तरह के स्कूल, मतलब ये मूर्ति निर्माण करने का जो स्कूल, 4 तरह के स्कूल हमारे देश में इस वक्त डेवलप्ड किया गया था और सबसे ज़्यादा फेमस हुआ था ये गांधार। लेकिन तुम लोगों को याद होगा कि गांधार के अलावा भी और एक मूर्ति निर्माण जो स्टाइल भारत में सबसे ज़्यादा पॉपुलर हुआ था वो था मथुरा। वो जो ওই যে তোমাদের যে হেডলেস স্ট্যাচু পাওয়া যায় দেখেছো মাথাটা নেই, ওটা কিন্তু মথুরা। আমরা যখন গান্ধার এবং মথুরা আলাদা আলাদা পড়বো তখন আরো ভালো করে বুঝতে পারবো। তো মূর্তি নির্মাণ শিল্পটা কিন্তু বিখ্যাত হয়েছিল। আর গান্ধারের সম্পর্কে একটু জাস্ট আমাদের ইনফরমেশন দিয়ে রাখি। গান্ধারটা হচ্ছে আমাদের আফগানিস্তান, বর্তমান আফগানিস্তান পাকিস্তানের বর্ডার এলাকায় পরে, এবং গান্ধারেতে বৌদ্ধ ধর্মের মূর্তিকে কেন্দ্র করে শিল্প কারখানা স্থাপন করা হয়েছিল, সেন্টার বানানো হয়েছিল। এবং এর যে শিল্পীরা ছিলেন বেশিরভাগই গ্রিক থেকে এসেছিলেন, গ্রিস থেকে, রোম থেকে এসেছিলেন। এবং আর আমাদের বিষয়টা ছিল ভারতীয়, গৌতম বুদ্ধ, কিন্তু হ্যান্ড ছিল, শিল্পীরা ছিলেন, তারা ছিলেন বিদেশি অর্থাৎ গ্রিস দেশে। এই জন্য ইন্দো রোমান আর্ট বলা হয়ে থাকে গান্ধার শিল্পকে। আর যেটা বাকি রইল সারনাথ। সারনাথ উত্তরপ্রদেশের একটা বড় জায়গা, অত্যন্ত বুদ্ধিস্ট সেন্টার। আজকের দিনেও সারনাথ ভীষণ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সারনাথের অফিস রয়েছে এবং ওখানে ভীষণ ভালো কাজ করেছেন, কাজ করছেন সংরক্ষণের দিক দিয়ে। আমরা জানি অশোকের নানান পিলারও রয়েছে ওখানে সারনাথে। আর যেটা অমরাবতী বললাম, অমরাবতী শিল্প স্ট্রাকচারটা বেশি ডেভেলপ সাতবাহনদের পিরিয়ডে যদি বলা হয়, অন্ধ্রপ্রদেশের জোনটাতে গোদাবরী নদী তীরবর্তী অঞ্চলে এই অমরাবতী শিল্প সব থেকে বেশি বিস্তার লাভ করেছিল। তো সম্রাট কনিষ্কের সময়ে কালচারাল দিক দিয়ে বলার আগে আমি জাস্ট আরেকটা জিনিস কিছু বলিনি, সেটা হচ্ছে যে অর্থনীতি। কারণ টাকা পয়সা ছাড়া আমার মনে হয় না কালচার চলে, না ধর্ম চলে, না সমাজ চলে। এই সময় অর্থনীতি অত্যন্ত ভালো ছিল, কারণ এই সময়তেই যে ঐতিহাসিক যে ডকুমেন্টস আমরা পাই তাতে করে रोम साथ हमारे वेस्टर्न साइड अर्थात पश्चिम भागेते एक पोर्ट बना हुआ था बारू गजा करके। तो वो बारू गजा का जो पोर्ट था
তো ওই পোর্টের সঙ্গে আমাদের রোমের সঙ্গে ভারতবর্ষে বাণিজ্য হতো এবং প্রচুর পরিমাণে সোনা আমাদের দেশে আসতো, এবং এই তার বিনিময়ে আমাদের দেশ থেকে প্রোডাক্ট নিয়ে যাওয়া হতো, বিশেষ করে কটন, মশলা, और जो कश्मीर से आता था শাল, আমরা যেটাকে শাল বলি, তো সেটা, এবং বেঙ্গল থেকে কাপড় যেত, বিশেষ করে আমাদের যে সিল্ক, বর্তমানে মুর্শিদাবাদ মালদা জেলাতে কিছুটা রয়েছে। বাংলাদেশে মসলিন ইম্পর্টেন্ট কাপড়, এবং আমাদের স্যারেরা বলতেন এমএতে পড়ার সময় যে এই কাপড় পরার জন্য গ্রিক মানে রোমের মেয়েরা সব ওয়েট করতো ভারত থেকে কাপড় যাবে জাহাজে করে, কারণ তারা ফেস্টিভ্যাল টাইমে এসব পরতে পছন্দ করতে। তাহলে ভারতবর্ষের ফেমাস কাপড় কিন্তু ওখানে ভীষণ ফেমাস ছিল। তাহলে আমাদের দেশে ভীষণ বড় বাণিজ্য হয়েছে এবং অনেক অনেক গোল্ড কয়েন আমরা পেয়েছি বিভিন্ন বন্দরেতে, বিশেষ করে বারুগাজাতে, এবং তার দ্বারা প্রমাণ হচ্ছে যে ভারতবর্ষের বাণিজ্য কিন্তু ভীষণ সলিড ছিল, যার জন্য অর্থনৈতিক যে ভিত্তি, इकोनॉमिक जो फाउंडेशन बहुत अच्छा था। इसके चलते ऐसे बहुत सारा चीज़ किया गया, এত শিল্পের উন্নতি হয়েছে এবং এত টাকা পয়সা আর লেনদেন ভারতবর্ষে সেই সময় সব থেকে সুপারফাস্ট বাণিজ্য বলা, ইন্দো রোমান ট্রেড বলা হয়। তো এবং তোমাদের আরেকটা জিনিস বলে দিই যে গৌতম বুদ্ধের এই যে মূর্তি আমরা দেখতে পাই ফার্স্ট টাইম ভারতবর্ষে অবয়ব, এই যে কনিষ্কের কয়েনেতেই পাওয়া গিয়েছিল আর কি, তার যে অবয়ব, মানে আমরা যেটা গৌতম বুদ্ধ কীরকম অবস্থায় দেখি। তো গৌতম বুদ্ধের চিন্তাধারা, মহাযান চিন্তাধারা ভারতবর্ষের সব থেকে বেশি বিস্তার ঘটিয়েছিলেন কনিষ্ক। শুধু বৌদ্ধ ধর্ম না, কনিষ্কের সময়কালেতে ভারতবর্ষে বেশ কিছু তা ওনার রাজ দরবারে সায়েন্টিস্টের নাম পাওয়া যায়, সাহিত্যিকদের নাম পাওয়া যায়, চিকিৎসকদের নাম পাওয়া যায়, যার মধ্যে সব থেকে বড় চিকিৎসকের কথা আমি বলবো তোমাদের চরক। সেই চরক অত্যন্ত, আমরা জানি চরক সংহিতা গ্রন্থ কথা, এছাড়া আমরা জানি যে বরাহমিহির, বরাহমিহির না, নাগার্জুনের তিনি বড় দার্শনিক ছিলেন এই সময়েরই। আর এছাড়া চরক আমি তো নাম বললাম, আর বুদ্ধচরিত গ্রন্থে রচিত অশ্বঘোষ এই সময়ের মানুষ ছিলেন। এছাড়া বসুমিত্র বুদ্ধিস্ট স্কলার ছিলেন, যার সভাপতিত্বে 4th কাউন্সিল হয়েছিল। তো একজন ইঞ্জিনিয়ারের নাম পাওয়া যায়, তার নাম আছে অ্যাজিসিলাস, তোমাদের ডকুমেন্টস দিয়েছি, ওটাতে দেখে নিই। এবং উনি আমাদের পেশোয়ারে যে ফোর্ট বানানো হয়েছিল, তার ডেকোরেশন হয়েছিল, ইন্টেরিয়ার ডেকোরেটর তিনি ছিলেন। ওখানে 40 ফিটের একটা স্তম্ভ পাওয়া গিয়েছে কাঠের, তো সেটাও এনারই তত্ত্বাবধানে নাকি তৈরি করা হয়েছিল আর কি। অর্থাৎ শুধুমাত্র যে আর্ট হিস্ট্রি বা পলিটিক্যাল হিস্ট্রি এ সমস্ত দিক দিয়ে না, কনিষ্কের সময়কালকে ভারতবর্ষে আমরা কেন মনে রাখবো, কনিষ্কের সময়কালকে আমরা ভারতবর্ষে মনে রাখবো যে একটা বিখ্যাত পিরিয়ড হিসেবে সম্রাট অশোকের পর আমরা ভারতবর্ষে এমন একজন বাদশা পেয়েছিলাম, সম্রাট পেয়েছিলাম, যিনি নিজেকে দেবপুত্র বলে সম্বোধন করছেন, অর্থাৎ দেবতার পুত্র। তিনি কিন্তু দেবতা বলছেন না নিজেকে, এবং তার এর মানে তিনি সম্মান দিচ্ছেন জনগণকে, বার্তা দিচ্ছেন। এবং তার সময়কালে রাজনৈতিক দিক দিয়ে যেমন ভারতের সম্মান বেড়েছিল, অর্থনৈতিক দিক দিয়ে যেমন ভারতবর্ষের সম্মান বেড়েছিল, এবং তিনি যেমন সাংস্কৃতিক, অর্থাৎ কি বলবো, বিজ্ঞান কি চিকিৎসা শাস্ত্র, চরক সম্পর্কে একটু তোমাদের বলে রাখি। চরক এবং সুশ্রুত তোমরা নাম শুনেছ। চরক সংহিতা হচ্ছে আয়ুর্বেদ শাস্ত্র, যেটা আমরা এখন সবাই মোটামুটি জানি যে এই মেডিসিন, আয়ুর্বেদ দ্বারা অনেক কিছু রোগ সারানো হয়। তখনকার দিনে এটা ভীষণভাবে ফেমাস ছিল, সেটা ডেভেলপমেন্ট এই সময়তে হয়েছিল। এবং উপসংহার হিসেবে আমি তোমাদের এটাই বলতে পারি যে কনিষ্কের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের মধ্যে দুটো গুণ লক্ষ্য করা গিয়েছে। ঐতিহাসিকেরা বলেন যে চন্দ্রগুপ্ত যেমন একজন সেনা নায়ক হিসেবে বিখ্যাত ছিলেন, তার গুণ, এবং ভারতবর্ষের অন্যতম বড় সম্রাট হয়ে আজও তিনি পরিগণিত হন। এবং দ্বিতীয় বড় সম্রাট হিসেবে পরিগণিত হন সম্রাট অশোক, তার যে মানবিক গুণ,
জনকল্যাণমুখী বই, সেটার জন্য তিনি ভীষণভাবে আমাদের দেশে আজও সমানভাবে পূজিত হন। তার যে অহিংসার নীতি, তো কনিষ্কের মধ্যে এই দুটো গুণের সংমিশ্রণ ঘটেছিল, এবং এই জন্য তিনি যেমন রাজনৈতিক নেতা হিসেবে বিখ্যাত হয়েছিলেন, তিনি সেরকম ধর্মের প্রবর্তনে তার যে ভূমিকা ছিল, এবং ভারতবর্ষের অর্থনীতির উন্নয়নে তার যে হাত, এবং ভারতবর্ষের সামাজিক ইতিহাস, সাংস্কৃতিক ইতিহাসের যে ভিত্তি আমরা প্রাচীন ভারতে বলে থাকি, এটা কিন্তু কনিষ্কের হাত কিন্তু অনেকটাই ছিল। এবং এই জন্য বেশিরভাগ ঐতিহাসিক একে ভারতবর্ষে দ্বিতীয় অশোক বলেও সম্বোধন করে থাকেন। তো তোমাদেরকে তো ডকুমেন্টস দেওয়া রয়েছে, তোমরা একটু পড়বে আর রেডি করে রেখো একটা কোয়েশ্চেন। আমরা নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আমার দেখা হবে। আশা করি সবাই ভালো থেকো। ভাইরাসের সময়কাল, বাড়িতে কাজ না থাকলে বেরিও না, আর তৈরি হতে থেকো। তোমাদের ডিসেম্বরে একসঙ্গে 2টো সেমিস্টার পরীক্ষা হবে, আর যেমনভাবে পরীক্ষা হয় সেরকমই হবে। জুন মাস থেকে তোমাদের নতুন সেমিস্টারে ক্লাস শুরু হবে। সো আজকের মতো এখানেই শেষ, বাই।